সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে অনেকেই পড়েছেন। আর কুম্ভ মেলার ইতিহাস সবাই জানেন যে সমুদ্র মন্থনের ফলে উঠে আসা অমৃত কুম্ভ নিয়ে দেবাসুরের যুদ্ধ শুরু হয়েছিল। সেই কুম্ভ থেকে অমৃত ভারতের 4টি জায়গায় পড়েছিল: প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী এবং হরিদ্বার। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা। পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর পর এবং 12টা পূর্ণকুম্ভ সম্পূর্ণ হলে 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। গ্রহপতি বৃহস্পতির অবস্থান অনুসারে স্থান নির্ণয় হয় কোথায় এই মেলা হবে। এই বছর 2025 সালে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। কথায় আছে, গঙ্গা, যমুনা আর অন্তঃসলীলা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করলে স্বর্গপ্রাপ্তি হয়। পুণ্য লাভ কতটা করব জানি না, তবে এই কুম্ভের পুণ্য যোগে স্নানের পাশাপাশি পৃথিবীর সবথেকে বড় মেলা ঘুরে দেখার ইচ্ছা, ভারত তথা পৃথিবীর নানা দেশ থেকে আসা সাধুদের সঙ্গে সঙ্গ করা, কোটি কোটি মানুষের সংস্কৃতি জানার ইচ্ছা নিয়েই এবার গিয়েছিলাম মহাকুম্ভে। কুম্ভ মেলা নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কোন ট্রেনে গিয়েছিলাম, কোথায় উঠেছিলাম, সেই সব যাবতীয় তথ্য। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন যাচ্ছে কুম্ভ মেলার উদ্দেশ্যে বা প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ট্রেনের নাম এবং সময়সূচিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদিও ট্রেনের টিকিটের খুবই ক্রাইসিস চলছে, তবুও তৎকাল অথবা প্রিমিয়াম তৎকালে কিন্তু মোটামুটি টিকিট পাওয়া যাচ্ছে। আর যদি মনের এবং গায়ের জোর থাকে তাহলে কিন্তু জেনারেল টিকিট কেটেও আপনারা যেতে পারেন। আর এছাড়াও বর্তমানে প্রচুর বাসও ছাড়ছে। ধর্মতলা, বাবুঘাট, ডানকুনি, দুর্গাপুর এই সব জায়গা থেকে কিন্তু এলাহাবাদ বা গয়ার বাস পাবেন। সিটিং এবং স্লিপার সবই রয়েছে। এবার শুরুতেই একটা জরুরি কথা বলে নিই। গত 29শে জানুয়ারি প্রয়াগরাজে কি দুঃখজনক একটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমরা সবাই জানি। সেই জন্য আপনাদের বলবো, শাহী স্নানের ডেটগুলো বাদ দিয়ে আপনারা যাবার চেষ্টা করুন। আমরাও কিন্তু তাই গিয়েছিলাম। এই যে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 45 দিনের সময়, এটা কিন্তু পুরোটাই শুভ সময়। সুতরাং এই সময়ে যে কোনো দিন আপনারা গিয়ে স্নান সেরে আসতে পারেন। হাওড়া থেকে বিকেল 5টা 45-এ আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস একদম সঠিক সময়ে ছাড়লো এবং পরের দিন সকাল 7টা 35-এ মানে একদম আর্লি মর্নিংয়ে কিন্তু আমাদের পৌঁছে দিল প্রয়াগরাজ চিউকি জংশনে। প্রয়াগরাজের মাটিতে পা দিয়েই কিন্তু মনটা আনন্দে নেচে উঠল। স্বপ্নের কুম্ভ স্নানের খুব কাছাকাছি এসে গেছি আমরা। প্রয়াগরাজ স্টেশন থেকে আপনাদের ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে আর তারপরে অটো বা টোটো করে পৌঁছে যেতে হবে আপনার গন্তব্যে। বাইরে বেরিয়েই পর্যটন সূচনা কেন্দ্র দেখতে পাবেন, সেখান থেকে আপনারা যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। আমরা প্রয়াগরাজ জংশনে নেমেছি, নেমে আমরা বাইরে বেরিয়ে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে। ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে আসার পর দুটো রাস্তা দেখতে পাবেন, একটা গেছে ডান দিকে, একটা গেছে বাঁ দিকে। তো দুদিক থেকেই আপনারা কিন্তু মানে প্রয়াগরাজ যে শহর আছে বা যেখানে আপনাদের হোটেল আছে সেদিকে পৌঁছাতে পারেন। একটা রাস্তা এই দিক দিয়ে চলে গেছে ডান দিকে, আর আরেকটা রাস্তা চলে গেছে দেখুন ওই ব্যারিকেডের ওই পাশ দিয়ে বাঁ দিকে। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। ভীষণ সুন্দর করে স্টেশনটা রং করা হয়েছে। স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে আমরা একটা টোটো ধরলাম। এখান থেকে আমরা যাব ভারত সেবাশ্রম সংঘ। প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব 10 কিলোমিটার। টোটোতে আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 150 টাকা। পুরো প্রয়াগরাজ শহরে আপনারা দেখবেন যত দেওয়াল আছে ভীষণ সুন্দর করে মহাকুম্ভের থিমে রং করা হয়েছে। যেতে যেতে ভীষণ সুন্দর লাগছিল শহরটাকে দেখতে। এরপর টোটো যখন নৈনী পুল বা নিউ যমুনা পুলের ওপর উঠলো, দেখলাম চারদিক পুরো কুয়াশায় ছেয়ে গেছে। এর নিচেই কিন্তু গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল এবং এর নিচেই কিন্তু মেলা ক্ষেত্র।
কিন্তু ওপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সকাল ৯টার মধ্যেই আমরা ভারত সেবাশ্রমের কাছে পৌঁছে গিয়েছিলাম। আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছিলেন যে প্রথম দিন আমরা ছিলাম একটা হোটেলে এবং দ্বিতীয় দিন আমরা এসেছিলাম ভারত সেবাশ্রম সংঘে। আমরা আগের দিন এখানে কথা বলে গিয়েছিলাম এবং সকাল সকালই এখানে শিফট করে যাই। ডান দিকে কিছু টেন্টও বানানো রয়েছে। আমরা ভারত সেবাশ্রমে কথা বললাম, তো এখানে কিন্তু মানে রুম অ্যাভেলেবেল আছে, অনেক নেই, তবে এসে একটু যদি রিকোয়েস্ট করেন আর যদি রুম খালি থাকে এনারা দেবেন। তবে বিশেষ যে স্নানের দিনগুলো, পুণ্য স্নানের যে দিনগুলো, সেগুলোই কিন্তু পাবেন না। এমনি সময় এসে একটু খোঁজ করতে পারেন সকাল সকাল, যদি রুম থাকে এখানে পেয়ে যাবেন। যেহেতু আমরা শাহী স্নানের ডেট অ্যাভয়েড করে গিয়েছিলাম, দুজন মেয়ে ছিলাম এবং ওনাদের রুম ফাঁকা ছিল, সেজন্য একটা রুম কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। এই যে রুমটা দেখছেন, এটা আমাদের থেকে নেওয়া হয়েছে 1000 টাকা। 3জন এই রুমে ভালো করে অ্যাডজাস্ট করতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ছোট্ট, কিন্তু 3জন ভালো মতো থাকতে পারবে। এদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট, আয়না, সবকিছুই রয়েছে। আর সাথে সব থেকে বড় কথা হলো অ্যাটাচ টয়লেট ছিল, যেটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না। বিশেষত যে টেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু কমন টয়লেট রয়েছে। ভারত সেবাশ্রমে অনেক রকম রেঞ্জের রুম রয়েছে, 400 টাকা, 600 টাকা, 1000, 2000, এরকম অনেক রেঞ্জের রুম রয়েছে। আপনারা যতজন থাকবেন তার উপর ডিপেন্ড করছে আপনাদের ওনারা কোন রুম দেবেন, আর অবশ্যই যদি খালি থাকে। আমরা কিন্তু আগে থেকে ভারত সেবাশ্রমে বুকিং করে যাইনি, ওখানে গিয়ে কথা বলে তারপর রুম পেয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে এনাদের রুমগুলো। সব দিকেই কিন্তু 3টে করে ফ্লোর রয়েছে এবং 3টে ফ্লোরেই প্রচুর রুম রয়েছে, সাথে খাবার জায়গাও রয়েছে। সকাল সন্ধে এখানে আরতি হয়, আরতির সময় যদি থাকেন খুব ভালো লাগবে। আমরা সকালবেলা আরতিটা দেখে এরপর স্নানের উদ্দেশ্যে বেরোলাম। ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে রোড ক্রস করলেই পাবেন রামশ্যাম ফাস্টফুড। ছোট্ট দোকান, কিন্তু ভীষণ টেস্টি খাবার। আমরা কিন্তু প্রত্যেক দিন এখানেই ব্রেকফাস্টটা সারতাম। কচুরি, 2 রকম সবজি, স্যালাড, বুঁদির রায়তা দিয়ে দারুণ জমাটি খাবার, টেস্টও দারুণ। ব্রেকফাস্ট সেরে আমরা এবার এগিয়ে চললাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম সংঘ থেকে পায়ে ঠিক 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই কিন্তু এই ব্রিজটা চোখে পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেড, এখান থেকেই কিন্তু ব্যারিকেড শুরু, এরপরে আর কোনো গাড়ি যায় না। এখান থেকে আপনাদের পায়ে হেঁটেই সঙ্গম ঘাট বা সঙ্গম স্থল পর্যন্ত যেতে হবে। যাবার রাস্তায় পুজো দেওয়ার জন্য এরকম প্রচুর ফুল, আলতা, সিঁদুর, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আগের ব্লগে আমি ডিটেলসে সেগুলো দেখিয়েছি। এরপর সোজা রাস্তায় যদি আপনারা যান, আপনারা পাবেন কচ্ছপ দ্বার। কচ্ছপ দ্বার দিয়ে এগিয়ে গেলেই সোজা পেয়ে যাবেন সঙ্গম স্নানঘাট। বাঁ দিকেই রয়েছে শাস্ত্রী বীচ, তার পাশ দিয়ে রয়েছে পিপা পুল। পুরো জায়গাটা জুড়ে 30টা মতো পিপা পুল বা পন্টল বীচ তৈরি করা হয়েছে। এখানেই কিন্তু অনেকেই স্নান সারছেন। আমরা আগে বোটে চড়ে চলে গেলাম সঙ্গম ক্ষেত্রে। যেদিন খুব বেশি ভিড় হচ্ছে সেদিন কিন্তু বোট সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন 29শে জানুয়ারি বোট সার্ভিস পুরোপুরি বন্ধ ছিল। বোটে চড়ার সময় আপনারা অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন কোন ঘাট থেকে কোন ঘাটের বোট ভাড়া কত। তবে বোটে যখন চড়বেন তখন বুঝতে পারবেন যে এই সব ভাড়া যেগুলো মাইকে অ্যানাউন্স করা হচ্ছে তার সাথে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। 1500 থেকে 2200 পর্যন্ত ওনারা এক একটা বোটের জন্য চার্জ করছেন। আপনারা যদি গ্রুপে বেশি থাকেন তাহলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। 2জন 3জন থাকলে কিন্তু চট করে আপনি বোটে উঠতে পারবেন না, সেক্ষেত্রে অন্য গ্রুপের সাথে দল বেঁধে আপনাদের বোটে উঠতে হবে। সঙ্গম স্থল থেকে জল নিয়ে এরপর আমরা চলে এলাম যে ঘাটে স্নান করব সেখানে। খুব ভালোভাবে স্নান করলাম। জল ভীষণ ভীষণ ঠান্ডা ছিল, তবে খুব ভালোভাবে স্নান করেছি। আর এক্ষেত্রে বলে রাখি, অনেকের কাছেই শুনেছি যারা বিবাহিত তারা 5টা ডুব দিয়ে স্নান করবেন, যারা অবিবাহিত তারা 3টে ডুব দিয়ে স্নান করবেন। আর যদি ভালো লাগে তাহলে যত ইচ্ছা ডুব দিয়ে স্নান করুন, কারণ এই সুযোগ 144 বছরের আগে কিন্তু আর আসবে না।
এই পুণ্যলগ্নে স্নান সত্যিই খুবই ভাগ্যের ব্যাপার। আমরা সত্যিই নিজেদের ভীষণ ভাগ্যবান মনে করি যে আমাদের জীবদ্দশায় এইরকম একটা সুযোগ এসেছে, যে সুযোগকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যায় না। মেলায় স্নানের পর চেঞ্জ করার জন্য প্রচুর চেঞ্জিং রুম রয়েছে। প্রচুর সাফাই কর্মী সারা দিন কাজ করছেন মেলা ক্ষেত্রকে পরিষ্কার রাখার জন্য, সুতরাং চেঞ্জ করার জন্য কোনো অসুবিধা হবে না। স্নান করার পর ভেতর থেকে একটা ভীষণ ভালো লাগা আসে। চাইলে ঘাটের পাড়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন, অথবা আশেপাশে ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। খুব ভালো মতো স্নান সারলাম। জল ভীষণ ভীষণ ঠান্ডা, তবে একবার ডুব দেওয়ার পর কিন্তু আর অতটা ঠান্ডা লাগছে না। খুব ভালো করে স্নান করেছি। স্নান করে এই যে মাথায় টিকা লাগিয়ে একটু বসে আছি এই পাড়ে, ভালো লাগছে বেশ জায়গাটায় বসে থাকতে। আর এরপর আমরা দেখি এদিকে একটুখানি কোথাও লাঞ্চ করব, তারপরে লেটে হয়ে হনুমানজির মন্দির, যেটা কুম্ভ স্নান করার পরে অবশ্যই যেতে হয়, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কোথায় কোথায় আজকে আমরা যেতে পারি। প্রায় 4000 একর জায়গা নিয়ে নদীর দুপাশ জুড়ে বসেছে এই মেলা। গোটা মেলাটাকে 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি যে সেক্টরে থাকছেন সেখান থেকে সঙ্গমঘাট কতটা দূর সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর রাস্তা চেনার জন্য দেখবেন মেলার ওপর দিকে এক একটা স্টলের ওপর বেশ আলাদা আলাদা রঙের আর নাম লেখা বেলুন ওড়ে, সেইগুলো দেখে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারেন আপনার সেক্টরকে। আমরা এখন পিপা পুল বা পল্টন ব্রিজ যেটা বলে তার ওপরে রয়েছি। এই পিপা ব্রিজের ওপর দিয়ে বা পল্টন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ওপারে যাব। ওপারে রয়েছে আখাড়া, যেখানে আমরা গেলে সাধুদের দেখা পাবো। তো আজকে আমরা দ্বিতীয় দিনে ওদিকেই যাচ্ছি। এবার আপনাদের বলি, এই যে পিপা পুল বা পল্টন ব্রিজ, সেটা কিন্তু দর্শনার্থীদের মানে আমাদের পায়ে হেঁটেই পার করতে হবে, কোনো রকম যানবাহন পাবেন না। আবার পুলের ওপার থেকে এপারও কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে। ওপার থেকে যদি আপনারা এপারে কোনো গাড়ি করে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঘুরে এবং ব্রেক জার্নি করে তবেই আসতে হবে। সুবিধা হবে আবার পায়ে হেঁটেই ব্রিজটা পার করে এপারে চলে আসা। ব্রিজ পার করে এপারে এলেই ভিড়ের চিত্রটা পাল্টে যায়। ওদিকে ছিল সাধারণ মানুষের ভিড়, আর এদিকে পাবেন সাধু সন্তদের ভিড়। এপারে প্রচুর প্রচুর আখড়া রয়েছে, তবে অনেক আখড়াই বন্ধ, অনেক জায়গায় সিকিউরিটির কারণে প্রবেশ নিষেধ। এইসব আখড়াগুলোর অনেকগুলোতেই কিন্তু থাকার এবং খাবার ব্যবস্থা রয়েছে, টেন্ট রয়েছে। আগে থেকে কথা বলে আসলে অথবা এসে এখানে রিকোয়েস্ট করলে আপনারা কোনো আখড়ায় থাকতে পারেন এবং খেতে পারেন। অনেকগুলো আখড়া থেকে প্রচুর ভান্ডারা চলে, সারাদিন কিছু না কিছু খাওয়ানো হতে থাকে। আমরাও বেশ কয়েকটা আখড়া ঘুরে দেখলাম, ওনাদের আশীর্বাদ নিলাম, বেশ ভালো লাগছিল।
আমরা এতক্ষণ ছিলাম পঞ্চায়েতি আখড়ায়, অনেক বাবাদের সাথে মানে দেখা করলাম, দেখা হলো, বেশ ভালো লাগছে জায়গাটা। সাধু সঙ্গ করার জন্য এখানে অবশ্যই আসবেন একবার। আর এখানে আরও অনেক আখড়া রয়েছে যেগুলো বন্ধ রয়েছে, কিছু কিছু খোলা রয়েছে, ঘুরে দেখতে পারেন। প্রচুর আখড়া রয়েছে। এত মানে গরম লাগছে আজকে, এত রোদ যে আমরা সব আখড়ায় ইচ্ছা থাকলেও ঘুরতে পারলাম না। আর যেগুলোতে আমরা যাবো বলে ঠিক করেছিলাম তার অনেকগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। সেজন্য এই পঞ্চায়েতি আখড়াটাই আমরা ভালো মতো ঘুরতে পারলাম। অনেক সাধুদের দেখালাম আপনাদের, অনেক নাগা সাধু যারা বাইরে রয়েছেন তাদের সাথেও দেখা করালাম আপনাদের। তো এখানটা অবশ্যই কিন্তু আসবেন, এই পঞ্চায়েতি আখড়া একবার অবশ্যই ঘুরে যাবেন। আখড়া ঘোরার পর আমরা কিন্তু আর পায়ে হেঁটে ব্রিজ পার করিনি। আমরা এখান থেকে অটো, টোটো এইসব করে আশেপাশের অনেক কিছু ঘোরার জায়গা ছিল, সেগুলো ঘোরা শুরু করলাম। তার মধ্যে প্রথমেই ছিল গঙ্গোলি শিবালয়। এছাড়াও শিবালয় পার্ক, নাগবাসুকী মন্দির, লেটে হুয়ে হনুমানজির মন্দির, এরকম অনেক দেখার জায়গা রয়েছে যেগুলো আপনাদের কিন্তু পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে। এখানে আশেপাশে কি কি দেখার আছে, কিভাবে ঘুরবেন, কোন সময় যাবেন, সেই যাবতীয় ডিটেলস নিয়ে আসছি পরবর্তী পর্বে। প্রয়াগরাজের প্যাড়া, মিষ্টি এগুলো কিন্তু ভীষণ বিখ্যাত। আমরা প্যাড়া নিয়েছিলাম, আরও বেশ কয়েক রকমের মিষ্টি নিয়েছিলাম যেগুলো নিয়েছিলাম খাদি উৎসব থেকে। সেই সব ডিটেলস নিয়ে আসছি পরবর্তী পর্বে। সন্ধেবেলা চারদিক ঘুরে যখন আমরা ভারত সেবাশ্রম সংঘে পৌঁছালাম, তখন চারদিকের রূপটা একদম বদলে গেছে। ভীষণ সুন্দর করে লাইটিং করা হয়েছে চারদিকটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রাত প্রায় 9টা বাজে, তাও কিন্তু বেশ লোকজনের সমাগম। চারদিকটা দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। এরপর রুমে জিনিস রেখে আমরা নিচে চলে এলাম খাবার খেতে। এখানে খাবারের জন্য আপনাকে লাঞ্চের জন্য 50 টাকা এবং ডিনারের জন্য 50 টাকার কুপন আগে থেকেই কেটে নিতে হবে। ডিনারে ছিল ভাত, ডাল, 3 রকম সবজি, বেশ বাঙালিয়ানার স্বাদ পাবেন। খাবার খাওয়ার পর নিজেদের খাওয়া বাসনগুলো কিন্তু আপনাদের ধুয়ে এই যে বাসন রাখার জায়গা আছে সেখানে রেখে দিতে হবে। আর পরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চ সেরেছিলাম এখানেই। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, 2 রকম সবজি আর চাটনি। খাবারের স্বাদ কিন্তু সত্যিই ভীষণ ভালো। আমরা বাইরে যে খাবার খেয়েছিলাম তার থেকে কিন্তু অনেক অনেক গুণ ভালো। এই ছিল কুম্ভ মেলায় আমাদের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। এটা তো মহাকুম্ভ, তাই এর গল্প এত তাড়াতাড়ি তো শেষ হবে না। তাহলে এই মহাকুম্ভ কথা চলতে থাক। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আরও অনেক তথ্য নিয়ে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।